সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ তোমাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, যা তোমাদের খুব কাজে লাগবে। আমরা পৃথিবীর বিভিন্ন স্থানে যদি শ্রম শিল্পগুলির অবস্থান ভালোভাবে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে সেগুলি কোথাও না কোথাও হয় সেটি কাঁচামালের কাছে, না হয়তো সেটি শক্তি সম্পদের নিকটে, কোথাও বা আবার বাজারে, আবার কোথাও বা যেখানে সস্তা শ্রমিক পাওয়া যায় ঠিক সেখানে গড়ে উঠেছে। তো বর্তমানকালে বিভিন্ন ধরনের যে প্রতিযোগিতামূলক যে অর্থ ব্যবস্থা শিল্প স্থাপনের অবস্থান নির্ণয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে দাঁড়িয়েছে। কারণ প্রতিযোগিতামূলক বাজারে সকলেরই একটাই উদ্দেশ্য, কিভাবে উৎপাদন ব্যয় কম করে তাদের সেই উৎপন্ন দ্রব্যটিকে সবচাইতে কম দামে ক্রেতার কাছে বা বাজারজাত করা যায়। তো এ বিষয়ে বিভিন্ন বিশেষজ্ঞদের বিভিন্ন প্রকার মত আমরা দেখতে পাবো। তো শিল্পের অবস্থানের সাপেক্ষে এই সব বিশেষজ্ঞদের মতকে আমরা শিল্পের অবস্থান নির্ণয়ের তত্ত্ব বা ইন্ডাস্ট্রিয়াল লোকেশনাল থিওরিজ বলে থাকি। 1882 সালে ও 1885 সালে জার্মান অর্থনীতিবিদ ভিলহেল্ম লনহার্ট শিল্পের সঠিক অবস্থান সম্পর্কে যে মতামত প্রকাশ করেন, তার উপর ভিত্তি করে 1909 সালে জার্মান অর্থনীতিবিদ অ্যালফ্রেড ওয়েবার তার আরবান ডেন স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রিয়াল নামক একটি জার্মান ভাষায় লেখা তিনি একটি তার মতবাদ তিনি প্রকাশ করেন, এবং জার্মান ভাষায় লিখিত এই তত্ত্বটির নাম লিস্ট কস্ট থিওরি, যা বাংলা করলে হয় ন্যূনতম ব্যয় তত্ত্ব। অর্থাৎ ওয়েবার তিনি কিন্তু প্রথম দেখিয়েছিলেন যে একটা শিল্প কিভাবে গড়ে তোলা যায়, এবং সেই শিল্প গড়ে তোলার জন্যে যে সমস্ত বিষয়গুলি খুব দরকার, তো সেই বিষয়গুলি তিনি কিন্তু আমাদের সামনে তুলে ধরেন। তিনি এই তার বিষয়গুলো, তার যে তত্ত্ব, এই তত্ত্ব বোঝানোর জন্যে অ্যালফ্রেড ওয়েবার কিছু অনুমান বা ধারণা বা শর্তাবলী, যেগুলোকে আমরা ইংরেজিতে বলি অ্যাজাম্পশন, তো এই বিষয়গুলো কিন্তু তিনি আমাদের সামনে তুলে ধরেন। ওয়েবার তার যে তত্ত্ব, সেই তত্ত্ব আমাদের সামনে বা তার তত্ত্বটি পালন করার জন্য তিনি প্রথম যেটি আমাদের বলেন সেটি হলেন যে সমধর্মী প্রকৃতির অবস্থা হতে হবে। সমধর্মী প্রকৃতির অবস্থা মানে কি না, সমধর্মী প্রকৃতির অবস্থা যে শিল্পটি যেখানে গড়ে তোলা হবে সেই অঞ্চলটির ভূপ্রকৃতি সমধর্মী হতে হবে, জলবায়ু কিন্তু সমপ্রকৃতির হতে হবে। অর্থাৎ যদি সমতল ভূমি হয় তো সেখানে সমতল ভূমি হতে হবে, সেখানে কিন্তু সমতল ভূমির মাঝে কোনো পাহাড় পর্বত বা অন্য কোনো জিনিস থাকলে চলবে না। আবার ঠিক তেমনিভাবে জলবায়ুর ক্ষেত্রেও তিনি দেখিয়েছেন যে সমধর্মী জলবায়ু হতে হবে, তাহলে কিন্তু তার এই তত্ত্বটি আমরা মানতে পারবো। এরপর তিনি আসেন সমধর্মী সামাজিক অবস্থা, অর্থাৎ অঞ্চলটি একটি সার্বভৌম অর্থাৎ স্বাধীন একটি সরকারের দ্বারা পরিচালিত হতে হবে, এবং সামাজিক অবস্থার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে অধিবাসী বৃন্দরা একই সম্প্রদায়ভুক্ত তাদের হতে হবে। এরপর আসছি আমরা কাঁচামালের প্রকৃতির কথা তিনি উল্লেখ করেন আমাদের কাছে। তিনি কাঁচামালের দু রকমের কাঁচামালের কথা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। একটি হচ্ছে সর্বত্র প্রাপ্ত কাঁচামাল, অর্থাৎ যেগুলি অফুরন্ত এবং পৃথিবীর সব জায়গাতেই পাওয়া যায়, যেমন সূর্যালোক আমরা যদি দেখতে পাই, সূর্যের আলো সব জায়গাতেই আমরা এটা পেতে পারি, মাটি সব জায়গাতেই পেতে পারি, জল অর্থাৎ জল আমরা সব জায়গাতেই পেতে পারি। তাহলে এগুলি হচ্ছে সর্বত্র প্রাপ্ত কাঁচামাল, তিনি তার তত্ত্বে এটি কিন্তু উল্লেখ করেছেন। এরপরে তিনি আরেকটি কাঁচামালের কথা বলেছেন, সেটি হচ্ছে কেন্দ্রীভূত বা সীমাবদ্ধ কাঁচামাল, অর্থাৎ যারা বিশেষ বিশেষ জায়গায় যাদের কেন্দ্রীভূত অবস্থায় আছে এবং তারা নির্দিষ্ট পরিমাণে থাকে, যেমন কয়লা, লোহা, কড়িক ইত্যাদি। তাহলে এই বিষয়গুলো আমরা এই বিষয় ছাড়াও তিনি পরিবহনের কথা, তিনি শ্রমিকের কথা উল্লেখ করেছেন। শ্রমিকরা এক নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল থেকে আসবে এবং তাদের মজুরি ও যোগান হবে নির্দিষ্ট, অর্থাৎ শ্রমিকদের মজুরি সব জায়গাতেই একই রকম হবে এবং তাদের যে যোগান সেটা আমরা যে কোনো জায়গাতে আমরা পেয়ে থাকতে পারবো। এরপর আসছে আমরা তিনি যেটি আরেকটি উল্লেখ করেছেন সেটি হচ্ছে পরিবহন ব্যয়, অর্থাৎ পরিবহন ব্যয় কাঁচামাল ও উৎপন্ন দ্রব্যের যে ওজন ও পণ্য স্থানান্তরের যে দূরত্বের উপর কিন্তু নির্ভর করবে। অর্থাৎ এখানে একটু বলে রাখা ভালো যে পরিবহন ব্যয়ের যে ব্যয়টা তিনি নির্ণয় করবেন, তিনি সেটি কাঁচামালের ওজন এবং উৎপন্ন দ্রব্যের যে ওজন সেটি এবং তাদের যে স্থানান্তরের যে দূরত্ব, কত দূরত্বে নিয়ে যাওয়া হবে তার উপরে কিন্তু তিনি এটি উল্লেখ করেন যে পরিবহন ব্যয় কত হবে বা কিভাবে সেটি নির্ণয় করা যাবে। তাহলে এটি তার তত্ত্বের আরেকটি ধারণা বা একটি শর্তাবলী। এরপর আসছি বাজার, অর্থাৎ এরপরে যেটি দরকার সেটি হচ্ছে বাজার।
শিল্পের যে দ্রব্যগুলি উৎপন্ন হবে তাদের সীমাহীন চাহিদা থাকতে হবে, অর্থাৎ বাজারে প্রচুর তাদের চাহিদা থাকতে হবে এবং বাজারটিকে কিন্তু পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক হতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে বাজারে যদি আমরা দেখি একচেটিয়া কারবার চলবে না, অর্থাৎ সেখানে কিন্তু একাধিক বাজারে যে বিভিন্ন যে কোম্পানি তারা থাকবে এবং সেই তাদের সঙ্গে একসঙ্গে সেই পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে কিন্তু এই কাজটা তার করতে হবে। তাহলে এগুলো তার ধারণা, তার অর্থাৎ তার যে তত্ত্বটা মানার জন্য এই ধারণাগুলো কিন্তু তোমাদেরকে মানতে হবে। এবার আসা যাক যে ওয়েবার কোনো শিল্প গড়ে তোলার জন্য কোন কোন বিষয়কে তিনি গুরুত্ব দিয়েছেন। প্রধানত যদি আমরা দেখি যে তিনি তার এই যে তত্ত্ব, এই তত্ত্বের মধ্যে তিনি তিনটে বিষয়কে কিন্তু তিনি বেশি করে তিনি জোর দিয়েছেন বা গুরুত্ব দিয়েছেন। এক নম্বর হচ্ছে পরিবহন ব্যয়ের ভূমিকা, অর্থাৎ পরিবহন ব্যয়ের ভূমিকা এটি তিনি সব থেকে বেশি, অর্থাৎ যেখানে পরিবহন ব্যয় ন্যূনতম হবে সেখানেই কিন্তু সবচাইতে কম কিন্তু শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় জায়গা হবে এবং সেখানে গড়ে তুলবে। এরপর সেই শ্রমিকের মজুরির গুরুত্ব, অর্থাৎ শ্রমিকের মজুরি যেখানে কম হবে তিনি কিন্তু বলেছেন যে পরিবহন ব্যয় যদি কমও হয় তা বেশিও হয় তাহলেও কিন্তু সেখানে শিল্প সমাবেশের, এবং শেষ হচ্ছে শিল্প সমাবেশের গুরুত্ব, অর্থাৎ এক জায়গাতে বিভিন্ন রকমের শিল্প যদি এক জায়গায় থাকে তাহলে কিন্তু সেখানকার যে তার কাঁচামালের পাওয়া ব্যাপার বা অন্যান্য যে সুবিধা, শ্রমিকের মজুরি বা ইত্যাদি যে শক্তি সম্পদের প্রাপ্তির সুবিধা, অর্থাৎ অন্য শিল্প যেগুলো তারা যেগুলো পেয়ে থাকে, তাহলে নতুন শিল্প গড়ে তোলার জন্য কিন্তু এই শিল্প সমাবেশের প্রভাবও কিন্তু এখানে বিশেষভাবে কিন্তু উল্লেখযোগ্য। এবার আসা যাক শিল্পের সম্ভাব্য অবস্থানের তিনি সর্বনিম্ন যে পরিবহন ব্যয়ের প্রভাব বোঝাতে তিনি দুরকম অবস্থানের কথা উল্লেখ করেছেন। একটি অবস্থান হচ্ছে রৈখিক অবস্থান, অর্থাৎ যেখানে একটি কাঁচামাল এবং একটি বাজার এরকম অবস্থা যেখানে থাকবে সেই ক্ষেত্রে তিনি এই রৈখিক অবস্থানের কথা বোঝাতে চেয়েছেন। এখানে দেখা যাচ্ছে আর মানে হচ্ছে একটি কাঁচামাল এবং এম মানে হচ্ছে একটি বাজারের কথা উল্লেখ করা হচ্ছে। তো সেক্ষেত্রে কারখানাটি কোথায় গড়ে উঠবে সেটি তিনি আলোচনা করেছেন এই রৈখিক অবস্থানের মাধ্যমে। এরপর আসছি, তিনি যদি দেখিয়েছেন যে যদি দুটি কাঁচামাল এবং একটি যদি বাজার অবস্থান করে তো সেক্ষেত্রে এমটা আমরা দেখছি এখানে বাজার, এবং আমরা আর1 মানে একটা কাঁচামাল আর 2 মানেও কাঁচামাল, এরকম দুটি কাঁচামাল এবং একটি বাজারের ক্ষেত্রে তিনি দেখিয়েছেন যে এলাকাটি একটি ত্রিভুজ গঠন করে। তো এই তিনটি স্থানে সংযোগসৃষ্ট ত্রিভুজকে ওয়েবার তিনি অবস্থানগত ত্রিভুজ বা লোকেশন ট্রায়াঙ্গেল নামেও তিনি অভিহিত করেছেন। এরপর আসছে আমরা রৈখিক অবস্থানের পরিপ্রেক্ষিতে দেখি শিল্পটা কোথায় গড়ে তোলা যায়। কাঁচামালের কাছে কি গড়ে উঠবে, নাকি কাঁচামাল এবং বাজারের মাঝখানে গড়ে উঠবে, নাকি আবার যদি দেখি আমরা যে কারখানাটি মার্কেট বা বাজারে গড়ে উঠতে পারে। তাহলে এই বিষয়টি পুরোটাই নির্ভর করে যে কাঁচামালের প্রকৃতির উপরে, অর্থাৎ কাঁচামাল কেমন হবে তার উপরে নির্ভর করে যে শিল্পটি কোথায় গড়ে উঠবে সেটা। এবং এটি বোঝার জন্যে আমাদের যেটা করতে হবে সেখানে তিনটে বিষয় আমাদের একটু জেনে নিতে হবে, তিনটে শব্দ সম্বন্ধে। একটি হচ্ছে পণ্যসূচক বা মেটেরিয়াল ইন্ডেক্স, 2 নম্বর হচ্ছে সমপরিবহন ব্যয়রেখা বা আইসোটিম, এবং 3 নম্বর মোট পরিবহন ব্যয়রেখা বা আইসোটাপেন। এই তিনটে শব্দ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আমাদের এই তত্ত্বটি বোঝার জন্যে। তো আমরা এবার প্রথমে আসবো এক এক করে, আমরা প্রথমে আসছি পণ্যসূচক বা মেটেরিয়াল ইন্ডেক্স, এই বিষয়টি কি এটি একটু আগে আমরা ভালোভাবে বুঝে নিই। পণ্যসূচক আমরা দেখতে পাচ্ছি যে পণ্যসূচক অর্থাৎ এমআই। এমআই মানে কি না, এমআই মানে হচ্ছে যে আমরা যদি দেখি কাঁচামালের মোট ওজন এবং উৎপন্ন পণ্যের যে মোট ওজন এটাকে যদি আমরা ভাগ করি বা অনুপাত করি তাহলে যে ইন্ডেক্সটা আমরা পাই তাকে বলি আমরা পণ্যসূচক। তাহলে পণ্যসূচকের ক্ষেত্রে আমরা যদি দেখি বিশুদ্ধ কাঁচামালের যদি পণ্যসূচক এমআই আমরা দেখি তাহলে দেখা যাবে যে 100 কেজি পাট, সেখান থেকে যদি আমি 100 কেজি কি পেলাম, সুতো পেলাম, তাহলে কাটাকুটি যদি করি তাহলে দেখবো 1, তাহলে আমরা বিশুদ্ধ কাঁচামাল। এবারে যে অবিশুদ্ধ কাঁচামালের এমআই, সেক্ষেত্রে দেখছি যে 100 কেজি ইক্ষু এবং সেখানে আমি চিনি পেলাম 20 কেজি, পেলাম ভাগ করে 5, তাহলে এমআই হচ্ছে তাহলে এমআই এর ফুল ফর্ম হচ্ছে মেটেরিয়াল ইন্ডেক্স। এবার যদি আমরা দেখি একটা ছক বানিয়েছি দেখো এখানে যে শিল্প ব্যবস্থান এবং উদাহরণ, তাহলে প্রথমে আসছি আমরা যে 1-এর সমান যদি বস্তুসূচক বা এমআই হয় সেক্ষেত্রে আমরা দেখব যে বিশুদ্ধ কাঁচামাল যেহেতু 1-1-এর সমান তাই আমরা যে কোনো স্থানে শিল্পটি গড়ে উঠতে পারে, অর্থাৎ সেটি কাঁচামালের কাছে বাজারে বা বাজারের মাঝামাঝি যে কোনো জায়গাতেই কিন্তু, যেমন কার্পাস বাস্তবায়ন শিল্প। 2 নম্বর হচ্ছে 1-এর বেশি যদি হয়, অর্থাৎ অবিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে আমরা জানি যে এমআই হচ্ছে 1-এর বেশি, তো সেক্ষেত্রে কাঁচামাল কিন্তু উৎসের কাছে কিন্তু শিল্পটি গড়ে তুলবে এবং উদাহরণ হিসাবে লৌহ ইস্পাত শিল্পের নাম বলতে পারি।
তিন নম্বর হচ্ছে একের কম। এরকম আবার হয় নাকি? হ্যাঁ হয়। একের কম এমআই কখন হতে পারে? যদি আমরা দেখি যে এই যে বিভিন্ন রকমের ধরো অ্যাসিড নির্মাণ যে কারখানাগুলো হয় সেখানে আমরা দেখতে পাবো যে অ্যাসিড নির্মাণে যে 100 কেজি তুমি কোনো হয়তো কেমিক্যালস দিয়েছো, কিন্তু সেখানে উৎপন্ন যে পদার্থ সেটি তোমার হয়েছে 150 কেজি। তাহলে তুমি যদি 100কে 150 দিয়ে ভাগ করো তাহলে দেখো দশমিক চলে আসছে, অর্থাৎ একের ছোট। সেই জন্যে এটি কিন্তু অলওয়েজ কিন্তু বাজারে গড়ে তোলা লাভজনক। আমাদের যদি আমরা এই দ্রব্যসূচক বা এমআই অনুযায়ী যদি আমরা কারখানা করি তাহলে দেখব যে বাজারে কিন্তু এই পণ্যসূচক একের কম যাদের তারা কিন্তু গড়ে উঠবে। তাহলে এক্ষেত্রে আমরা এই উদাহরণ হিসেবে আমরা অ্যাসিড নির্মাণ শিল্প বা ইত্যাদি বলতে পারি। এরপরে যদি আমরা চলে যাই, আমরা এর পরেরটা আসছি যেটা সেটি হচ্ছে এখানে দেখো সরলরৈখিক অবস্থানের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে বিশুদ্ধ কাঁচামালের উৎস এখানে দেয়া আছে, এবং আমরা যদি দেখি যে এই বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল অর্থাৎ কার্পাস, পাট এই ধরনের যে কাঁচামাল, এদের ওজন যেটা হয়, কাঁচামালের ওজন এবং উৎপন্ন দ্রব্যের যে ওজন এটা একই হয়। এবং সেক্ষেত্রে বাজার এবং কাঁচামাল আমরা বাজারের কাছে গড়ে তুলতে পারি, বাজারের মাঝখানে গড়ে তুলতে পারি ইত্যাদি স্থানে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমরা কি করতে পারি না, আমরা দেখতে পাচ্ছি যে কাঁচামাল এবং বাজারের যদি আমরা দেখি যে কাঁচামালের কাছে আমি এটা গড়ে তুলতে পারি, কোনো সমস্যা নেই, পরিবহন ব্যয় একই রকম পড়বে। আবার যদি আমরা দেখি যে কারখানাটি আমরা কাঁচামাল এবং এর মাঝখানেও তৈরি করতে পারি। তো এরপর যেটা আসছি সেটা হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল। তাহলে অবিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে কিন্তু যদি আমরা লক্ষ্য করি, একটু আগে আমরা দেখেছি যে পণ্যসূচক কিন্তু সর্বদা একের যেহেতু বেশি হয় সেই জন্যে এর ক্ষেত্রে কিন্তু এটি কাঁচামালের উৎসের কাছে কিন্তু গড়ে তোলা লাভজনক, না হলে কিন্তু পরিবহন ব্যয় অনেক বেশি পড়ে যাবে যদি বাজারে আমরা গড়ে তুলি। কারণ আমরা যদি দেখি যে বাজারে যদি গড়ে তুলি তাহলে কাঁচামালের যে বয়ে আনা যে খরচটা সেটা অনেক বেশি পড়ে। তাই কাঁচামালের উৎসের কাছে কারখানাটা গড়ে তুললে সব থেকে লাভজনক হবে অবিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে। এরপর আমরা যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের কাছে যেটা আলোচ্য বিষয় সেটা আইসোটিম। এটা তোমরা খুব ভালো করে বুঝে নাও আইসোটিমের বিষয়টা। এখানে কাঁচামাল এবং বাজার দেখো আমি দুটো ইন্ডিকেট করছি, এটা কাঁচামাল এবং এটির দূরত্ব আছে। এই দূরত্বের আমরা যদি দেখি 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার, এইভাবে আমরা দূরত্বটাকে আমরা ঠিক করেছি। এবং এই দূরত্ব অনুযায়ী যদি আমরা মজুরি, আমরা যদি পণ্য, আমরা যদি যে পরিবহন ব্যয় ধরি তাহলে দেখতে পাবো যে 1 কিলোমিটারে গেলে 100 টাকা, 200 টাকা, হ্যাঁ, তারপরে 300, 400, 500, এইভাবে কিন্তু পরিবহন ব্যয়গুলো আমরা একটা রেখা দিয়ে যোগ করেছি। তাহলে এই যে একই পরিবহনযুক্ত যে রেখা অর্থাৎ ব্যয়যুক্ত যে অঞ্চল তাকে আমরা বলছি আইসোটিম বা সম পরিবহন ব্যয় রেখা। তাহলে এই যে এক একটা দেখো আমি যে দাগের উপর দিয়ে ঘোরাচ্ছি, এই এক একটা অঞ্চলে কিন্তু এক একটা সমপরিবহন ব্যয় রেখা তৈরি হয়েছে। তাহলে এইভাবে আমরা এই যে যেটা দেখালাম এটা হচ্ছে কাঁচামাল পরিবহনের আনার যে আইসোটিম, অর্থাৎ কাঁচামাল আনতে গেলে যে টাকা লাগে সেই পরিবহন ব্যয় যেটা লাগে সেটা যদি আমরা একটি নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী এবং যদি একই পরিমাণ যদি দিয়ে ভাগ করি তাহলে সেটা হচ্ছে কাঁচামাল আনার আইসোটিম। এবার আসছি বাজারে যখন মালটা তৈরি হয়ে গেল, কারখানায় যখন তৈরি হয়ে গেল, তখন এবার কারখানার থেকে আমার মালটা আমাকে বাজারের দিকে নিয়ে যেতে হবে বা অন্য জায়গায় পাঠাতে হবে। সেক্ষেত্রেও দেখো একই রকমভাবে আমরা প্রথমে যে 100, 200, তারপরটা ধরো 300, হ্যাঁ, এইভাবে দেখো একই আবার এই যে আমি যে বেগুনি কালারের যে তোমাদের রেখা দিয়ে যে দাগগুলো দেখাচ্ছি, তাহলে এগুলো আর একটা করে কিন্তু সমপরিবহন ব্যয় রেখা। তাহলে এটা কিসের না উৎপন্ন দ্রব্য বাজারে নিয়ে যাওয়া সমপরিবহন ব্যয় রেখা। এখন এই উৎপন্ন দ্রব্য বাজারে নিয়ে যাওয়া, এই যে দেখো এটা উৎপন্ন দ্রব্য বাজারে নিয়ে যাওয়ার আইসোটিম বা সমপরিবহন ব্যয় রেখা। এবার যদি আমরা লক্ষ্য করি, আমরা যদি ছবি যদি তাকাই যে এই যে দেখো যে আইসোটিমগুলো দেখো পরস্পর ছেদ করেছে। দেখো এটা 100 টাকার আইসোটিম, তাহলে এই আইসোটিমটা দেখো ছেদ করেছে এখানে, লক্ষ্য করো। তাহলে এইটা যদি আমরা দেখি তাহলে এটা দেখো 500 টাকার আইসোটিমে ছেদ করেছে। আবার ঠিক তার পরের যদি দেখি, পরেরটাই যাই, তাহলে পরের দিকে দেখো ওটা 200 টাকার আইসোটিম অর্থাৎ কাঁচামালের আইসোটিম, সেটিও দেখো ছেদ করেছে 400 টাকায়। অর্থাৎ এইভাবে যদি আমরা প্রত্যেকটা দেখি দেখো 600 টাকা করে প্রত্যেকটা বিন্দুতে আমরা পাচ্ছি, 600, 600, 600। তাহলে এই মোট পরিবহন ব্যয় রেখে 600 যুক্ত করার পরে দেখো একটা ডিম্বাকৃতি রেখা আমরা পেয়েছি এর মধ্যে। তাহলে এই যে ডিম্বাকৃতি রেখা এটাকে বলছি আমরা মোট পরিবহন ব্যয় রেখা বা আইসোটিম।
তাহলে কি হলো না, আমরা এখানে দেখতে পেলাম আইসোটিম। তাহলে এখানে দেখো অনেকগুলো আইসোটিম তৈরি হয়েছে। একটা দেখো 600 টাকার আইসোটিম, এরপরেরটা দেখো আছে 700 টাকার আইসোটিম, তারপরটা দেখো এইটা যে 700 টাকা যেটা আমি দেখাচ্ছি এটা 700 টাকার আইসোটিম, তারপরেরটা আবার যদি দেখি যুক্ত করি তাহলে দেখো 800 টাকার আইসোটিম। তাহলে এইভাবে আমরা মোট পরিবহন ব্যয় যুক্ত যে রেখাটা পেলাম সেটা হচ্ছে আইসোটিম। তাহলে আইসোটিম হচ্ছে কাঁচামাল পরিবহনের সমপরিবহন ব্যয় রেখা এবং বাজারে নিয়ে যাওয়া যে সমপরিবহন ব্যয় রেখা তাকে বলছে আইসোটিম। এবং আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এই যে 600 টাকার যে আইসোটিমটা দেখো লক্ষ্য করে, এখানে কিন্তু কাঁচামাল আনার জন্য 300 টাকা প্লাস কিন্তু বাজারে নিয়ে যাওয়ার জন্য কিন্তু 300 টাকা, এই দুটো মিলে কিন্তু এই আইসোটিমটা তৈরি হয়েছে। এই যে তোমার হচ্ছে 600 টাকার যে আইসোটিমটা, তাহলে এই 600 টাকার আইসোটিমের কিন্তু একটা, আমরা এরপরে দেখবো যে 600 টাকার যে আইসোটিমটা তৈরি হলো তোমাদের এখানে, এর কিন্তু একটা মানে বিশেষ নাম আছে, আমরা বলবো এরপরে এই নামটা। তো আমরা দেখতে পাচ্ছি যে দেখো আমার বিন্দুগুলো যে যোগ করা যেগুলো আমি দেখাচ্ছি তোমাদের, এই যে দেখো এটাকে বলছি আমরা ক্রিটিক্যাল আইসোটাপেন। তাহলে এইটা কিন্তু আবার একবার বলছি যে আগেরগুলো 600 700 800 সবগুলোই কিন্তু আইসোটাপেন, কিন্তু আইসোটাপেনের মধ্যে এই আইসোটাপেনটা অর্থাৎ 600 টাকার যে আইসোটাপেনটা দেখো এইটা কিন্তু এর কাঁচামালের পরিবহন ব্যয় 300 এবং বাজারে পাঠানোর কিন্তু 300, দেখো একই রকম, অর্থাৎ দুটো সমপরিবহন ব্যয় যুক্ত করে করার জন্য এই রেখাটা স্পেশাল আমরা নাম দিয়েছি ক্রিটিক্যাল আইসোডাপেন। এবার আমরা আসব যে ওইবার দেখিয়েছেন যে এবার দুটি যদি কাঁচামাল হয় আর একটি যদি বাজার হয়, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই তিনটে অবস্থানকে যদি একটি সরলরেখা দিয়ে যুক্ত করি আমরা, তাহলে একটি ত্রিভুজের আকৃতি পাই। এবং এই ত্রিভুজাকৃতির অবস্থানকে তিনি লোকেশনাল বা ট্রায়াঙ্গেল নামে অভিহিত করেছেন। প্রথমে একটা উদাহরণ দেখছি আমরা, যে একটি যদি বিশুদ্ধ কাঁচামাল হয় আর একটি যদি অবিশুদ্ধ কাঁচামাল হয়, আর যদি একটি বাজার হয়, তাহলে কি হলো, একটি বিশুদ্ধ কাঁচামাল আর একটি অবিশুদ্ধ কাঁচামাল এবং একটি বাজার। সেক্ষেত্রে যদি আমরা দেখি এই যে ত্রিভুজটি আমরা তৈরি করছি, আমরা সেক্ষেত্রে এই যে ত্রিভুজ তৈরি হলো, সেক্ষেত্রে আমরা যদি বলি যে কোথায় গড়ে উঠবে কারখানা, বাজারে নাকি বিশুদ্ধ অবিশুদ্ধ, সেটা একটি উদাহরণের সাহায্যে আমরা এবার একটু দেখব। আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে একটি বিশুদ্ধ কাঁচামাল এবং একটি অবিশুদ্ধ কাঁচামাল, এবং সঙ্গে একটি কি আমরা দেখব যে অবিশুদ্ধ কাঁচামালের আমরা জানি পণ্যসূচক একের বেশি হয় সবসময়, অর্থাৎ পরিবহন ব্যয় সবসময় পরিবহন ব্যয় হিসেবে বিশুদ্ধ কাঁচামালের এক। তাহলে বাজারে যদি আমি গড়ে তুলি তাহলে সেক্ষেত্রে আমার পরিবহন ব্যয় বেশি হবে। তাহলে বিশুদ্ধ কাঁচামালের জায়গায় যদি গড়ে তুলি তাহলেও বেশি হবে, অবিশুদ্ধ কাঁচামালের জায়গায় যদি আমরা গড়ে তুলি তাহলে সেক্ষেত্রে দেখব পরিবহন ব্যয় সবচাইতে কম হবে। কারণ যেহেতু আমি যদি উদাহরণ দিই যে 2 টনের যদি অশুদ্ধ কাঁচামাল সেটা কমে গিয়ে 1 টন হবে, তাহলে এক্ষেত্রে আমরা বিশুদ্ধ কাঁচামালের কাছে গড়ে তুলব। দ্বিতীয় উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে দুটি বিশুদ্ধ কাঁচামাল এবং একটি বাজার। তাহলে এই দুটি বিশুদ্ধ কাঁচামাল এবং একটি বাজার, এই ধরনের যদি কোনো একটি ঘটনা ঘটে কোনো শিল্প গড়ে তোলার ক্ষেত্রে, আমরা দেখতে পাচ্ছি বিশুদ্ধ কাঁচামাল একটি আছে, ওদিকে একটি, এটাও বিশুদ্ধ কাঁচামাল এবং একটি বাজার, তাহলে সেই কারখানাটি কোথায় গড়ে তুলবো এবং সেটি কোথায় লাভ হবে সেইটা ব্যাখ্যা করতে গিয়ে আমরা একটি উদাহরণের সাহায্য নেব। তো আমরা একটা উদাহরণে আসছি, দেখা যাক যে কিভাবে আমরা এটা ব্যাখ্যা করতে পারি। আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটি বিশুদ্ধ কাঁচামাল এবং এটাও বিশুদ্ধ কাঁচামাল, এবং আমরা সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে এই উপরে মার্কেট বা বাজার, এবং প্রত্যেকের মধ্যে দূরত্ব কিন্তু 100 কিলোমিটার করে। আমরা যদি ধরে নিই যে 100 কিলোমিটার প্রত্যেকের মধ্যে ডিস্টেন্স, এবং আমরা এই পরিবহনের জন্য যদি আমরা 1 টন করে মাল যদি পরিবহন করতে হয় আমাদের, তাহলে কিন্তু এবং 10 টাকা করে লাগে। তাহলে বাজারে যদি আমি কারখানা তৈরি করি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথমে যে R1 থেকে, অর্থাৎ বিশুদ্ধ কাঁচামাল যে প্রথমে যেটা আছে R1, এই R1 থেকে কিন্তু যদি বাজারে নিয়ে যেতে হয় আমাকে মাল, তাহলে আমার দেখো খরচ কত পড়ছে, না পড়ছে হচ্ছে 100 গুণ, তারপর 100 হচ্ছে কি দূরত্ব, তারপরে দেখো হচ্ছে যে 1 টন মাল এবং 10 টাকা করে পার টন, তাহলে মোট আমার 1000 টাকা। ঠিক একই রকম ভাবে যদি আমি এই বিশুদ্ধ কাঁচামাল অর্থাৎ যদি আবার বাজারে নিয়ে যাই, তাহলে এর ক্ষেত্রেও কিন্তু পরিবহন ব্যয় একই রকম ভাবে 100 গুণ 10 গুণ 1, অর্থাৎ সেক্ষেত্রেও 1000 টাকা আমার পড়ছে। তাহলে মোট হলো 2000 টাকা। তাহলে কোথায়, না মার্কেটে যদি আমি বাজারটা করি, বিশুদ্ধ কাঁচামাল এখান থেকে 1000, এখান থেকে 1000, তাহলে মোট সেক্ষেত্রে আমার পড়ে যাচ্ছে কত, না আমার 2000 টাকা আমার পড়ে যাচ্ছে। এবার যদি আমি বিশুদ্ধ কাঁচামালের কাছে যদি বা অবিশুদ্ধ এই বিশুদ্ধ কাঁচামালের কাছে গড়ে তুলি তাহলে দেখি কত খরচ পড়ছে। সেক্ষেত্রে আমাদের খরচ হচ্ছে কেন, দেখো যে এখান থেকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে 1000 টাকা, এবং যদি আমরা এখানে যদি তৈরি করি যে বিশুদ্ধ কাঁচামাল এখান থেকে আমি নিয়ে যাচ্ছি তাহলে এখানে বাজারে যাবে, তাহলে 1000 টাকা। আর বাজারে যখন মালটা তৈরি হয়ে গেল তখন বয়ে নিয়ে যাওয়ার জন্য তাহলে 2 টন হলো, তাহলে সেক্ষেত্রে 2000, মোট কিন্তু 3000 টাকা খরচ পড়বে। কোথায়, যদি আমি R1-এ
বা R2 যে কোনো জায়গায় যদি আমি যদি কারখানাটা করি, সেক্ষেত্রে কিন্তু আমার খরচটা বেশি পড়ে যাচ্ছে। সেটা হচ্ছে ৩,০০০ টাকা কিন্তু আমার খরচ হচ্ছে। ১,০০০ যোগ ২,০০০ সমান ৩,০০০। তাহলে আমরা সিদ্ধান্তে আসলাম যে আমরা কারখানাটি সরাসরি কোথায় না বাজারের কাছে গড়ে তুলব। কারণ বাজারে গড়ে তুললে আমার খরচ হচ্ছে ২,০০০, আর যদি বিশুদ্ধ কাঁচামালের কাছে গড়ে তুলি তাহলে এখানে করলে ৩,০০০, এখানে করলেও ৩,০০০। তাই আমরা সিদ্ধান্তে আসলাম যে বাজারে। এরপরে যদি আমরা দেখি যে দুটি অবিশুদ্ধ কাঁচামাল, এবার আমরা যদি আগেরটা ছিল দুটোই বিশুদ্ধ, এবার হচ্ছে দুটোই যদি অবিশুদ্ধ কাঁচামাল হয় এবং তার সঙ্গে যদি আমরা লক্ষ্য করি যে একটি যদি বাজার যদি আমরা পাই, তাহলে বাজারের ক্ষেত্রে তাহলে দুটি অবিশুদ্ধ কাঁচামাল এবং একটি বাজার, এই ক্ষেত্রে যদি আমরা দেখি এরকম একটা ত্রিভুজ গঠন হলো। তো এই ত্রিভুজের কোথায় যদি কারখানাটা গড়ে তুললে সব থেকে লাভ হবে, তো সেটি একটি আমরা উদাহরণের সাহায্যে এখন আলোচনা করব। আমরা যদি দেখি যে উদাহরণ হিসাবে আমরা যদি এই তত্ত্বটাতে আসতে চাই যে দুটোই অবিশুদ্ধ কাঁচামাল এবং একটি বাজার, তাহলে সেক্ষেত্রে বাজারে হবে নাকি প্রথম অবিশুদ্ধ কাঁচামালের কাছে গড়ে তুলবো, নাকি দ্বিতীয় অবিশুদ্ধ কাঁচামালের কাছে গড়ে তুলবো, নাকি এদের মধ্যবর্তী কোনো স্থানে গড়ে তুলবো, এইসব বিষয় নিয়ে কিন্তু ওয়েবার তার তত্ত্বে আলোচনা করেছেন। তো সেই আলোচনাটা আমরা সহজভাবে বোঝার জন্যে একটি ছোট্ট উদাহরণ আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা উদাহরণটি লক্ষ্য করো। দেখো, প্রথমে আসছি আমি অবিশুদ্ধ কাঁচামাল, এটাও অবিশুদ্ধ কাঁচামাল, দুটো এবং একটা বাজার, এবং এদের মধ্যে কিন্তু আগেই বলেছি প্রত্যেকের মধ্যে দূরত্ব হচ্ছে ১০০ কিলোমিটার করে প্রত্যেকের। বিশুদ্ধ কাঁচামাল 1 থেকে 2তেও ১০০, বাজারেও ১০০, সব জায়গায় ১০০ কিলোমিটার করে দূরত্ব। এখন আমরা যদি বাজারে যদি কারখানাটা গড়ে তোলার চেষ্টা করি বা যদি অবিশুদ্ধ কাঁচামাল এখানে গড়ে তোলার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে খরচটা কিভাবে আসছে। না, আমরা সেক্ষেত্রে দেখি সেক্ষেত্রে আমরা দেখছি যে আমরা এখানে যে 2 টন ইন্টু ১০০ গুণ ১০ সমান সমান ২,০০০, তাহলে ২,০০০ আর ২,০০০ মোট কিন্তু ৪,০০০ টাকা আমাদের খরচ হচ্ছে। আর যদি R1 বা R2তে যদি আমরা গড়ে তুলি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব খরচটা কত হচ্ছে না ২ টন মাল ইন্টু ১০০ ইন্টু ১০, হ্যাঁ, ২ টন মাল আমরা দেখতে পাচ্ছি ১০০ কিলোমিটার, এবং যদি ১০ টাকা করে হয় সেক্ষেত্রে আমরা এবং ১,০০০ টাকা যোগ করছি আমরা, তাহলে মোট ৩,০০০ টাকা। তাহলে এইটা গেল যদি আমরা R1 বা R2তে যদি করি তাহলে পড়ছে ৩,০০০। যদি মার্কেটে করি, যদি বাজারে করি, যদি আমরা এই যে দেখতে পাচ্ছ অবিশুদ্ধ কাঁচামাল এখানে যদি করি তাহলে হচ্ছে ৩,০০০ টাকা পড়ছে। যদি মার্কেটে করি তাহলে ৪,০০০ টাকা পড়ছে। আর যদি এবার আমরা যদি আসছি পরে, আমরা যদি এবার এই পি স্থানে এখানটায় যদি করার চেষ্টা করি দেখি তাহলে কত খরচ পড়ছে। না, পি স্থানে যদি দেখি তাহলে এখান থেকে এটা ৫০ কিলোমিটার, অর্ধেক ৫০, এখান থেকেও এখানেও আনছি ৫০ কিলোমিটার। তাহলে সেই ৫০ কিলোমিটার মাল যদি আমরা আনি তাহলে আমরা দেখবো ২ টন মাল আমাকে আনতে হচ্ছে ৫০ গুণ ১০ মানে ১,০০০ টাকা। আবার এখান থেকেও ২ টন মাল ইন্টু ৫০ ইন্টু ১০ সমান সমান ১,০০০ টাকা। তাহলে যদি আমি আনতে পারি পি টেসারে আনি তাহলে আমার মোট কিন্তু খরচ হচ্ছে ২ টন মাল যেটা হলো সেই মালটা এবার আমি নিয়ে যাব কোথায় না আমার খরচ হলো এখানে ১,০০০ ১,০০০ ২,০০০ টাকা। এবার আমি এই মালটাকে আমি নিয়ে যাব কোথায় মার্কেটে বা বাজারে, তাহলে এই দূরত্ব নিয়ে যেতে আমার খরচ হচ্ছে ২ গুণ, আমি যদি দেখি এই দূরত্বটা নিয়ে যেতে তাহলে ২ গুণ ২ টন ইন্টু ৮৬.৬ গুণ ১০, অর্থাৎ টোটাল যদি আমি যোগ করি তাহলে হচ্ছে আমার ২,৮৬৬ টাকা। তাহলে এই যে ২,৮৬৬ টাকা আমরা পেলাম, তাহলে সবথেকে কম হচ্ছে এখানে, তাহলে কোথায় না পি স্থানে। তাহলে এই দুটো জায়গায় হলে ৩,০০০ আমরা দেখতে পাচ্ছিলাম এর আগে, হ্যাঁ, তাহলে এখানে যদি করি তাহলে আমি দেখবো ২,৮৬৬ টাকা আমার খরচটা পড়ছে। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে আমার যে এই যে দূরত্বটা আমি ৮৬.৬ আমি ধরলাম, এটা কোথায় পেলাম? না, এটা যদি দেখি আমরা সমবাহু ত্রিভুজ, এটা তোমরা দেখতে করতে পারছো, এর মধ্যমা হচ্ছে এইচ বা এই যে দূরত্বটা। তাহলে এই মধ্যমা দূরত্ব মানে আমরা ছোটবেলায় শিখেছি যে সমবাহু ত্রিভুজের যদি মধ্যমার ফর্মুলা যদি আমরা একবার দেখে নিই, যে সমবাহু ত্রিভুজের ফর্মুলা, মধ্যমার ফর্মুলা হচ্ছে যে আমরা দেখি যে এইচ মানে এইটাকে যদি এইচ ধরি আমরা, তাহলে এইচ সমান সমান √3/2 ইন্টু বাহু, এটা আমরা ছোটবেলায় শিখেছি। তাহলে এবার মান বসাই, তাহলে √3/2 ইন্টু বাহুর মান 100, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি 86.6 কিলোমিটার। এটা কিন্তু খুব ভালো করে বুঝে নাও, কারণ বইতে এর ব্যাখ্যা দেওয়া নেই। তাহলে এই যে আমরা দূরত্ব এখানে দেখলাম, তাহলে সব থেকে কম পরিবহন ব্যয় কিন্তু আমার পড়ছে কোথায় না এই দুটো জায়গা থেকে, এই আমরা দেখতে পাচ্ছি পি স্থানে। তাহলে পি স্থানেই কিন্তু সব থেকে কম পরিবহন ব্যয়। তাহলে আমরা কারখানা গড়ে তুলব দুটি অবিশুদ্ধ কাঁচামালের ঠিক মধ্যবর্তী স্থানে।
এরপরের যে বিষয়টি তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে শ্রমিকের মজুরি বাবদ ব্যয়ের প্রভাব। অর্থাৎ ওয়েবার মনে করেন যে যে কম মজুরি বা সস্তায় শ্রমিক পাওয়া যাবে এমন উৎসস্থলে যদি কখনো দেখা যায় যে কারখানাকে আমাকে নিয়ে যেতে হবে এবং সেখানে সর্বনিম্ন পরিবহন ব্যয় যদি অবস্থান যেখানে আছে সেখান থেকেও যদি সরিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে হয়, তাহলেও তিনি বলছেন যে সেই পরিবর্তিত অবস্থায় কিন্তু শিল্পটাকে গড়ে তোলা লাভজনক এবং উৎপাদন ব্যয় কিন্তু সেখানে কম হবে। অর্থাৎ কি, একটু ভেঙে বলি, অর্থাৎ যদি আমরা দেখি যে কোনো একটি স্থানে আমরা দেখতে পাবো যে সেখানে হয়তো পরিবহন ব্যয় সব থেকে কম, কিন্তু আমি খবর পেলাম তার থেকে একটু দূরে যদি আমরা যাই সেখানে শ্রমিকের এত সস্তা যে সেখানে কিন্তু কারখানাটা গড়ে তুললে লাভ হবে। এখন এটি বোঝার আগে এই বিষয়টি যদি আমরা ভালো করে পরিষ্কার বুঝতে চাই, তাহলে আমাদের তিনটে শব্দ বা তিনটে বিষয় সম্বন্ধে ধারণা আমাদের পরিষ্কার হওয়া দরকার। এক নম্বর হচ্ছে মজুরি সূচক, দু নম্বর হচ্ছে শ্রমগুণক এবং তিন নম্বর হচ্ছে ক্রিটিক্যাল আইসোটোপেন। এই তিনটে বিষয় বোঝার জন্য আমরা আসবো। এবার প্রথম আসছি আমরা যেটি মজুরি সূচক। মজুরি সূচক বলতে মানে যেটি ওয়েবার বুঝিয়েছেন যে একক প্রতি উৎপাদনের জন্য, আবার বলছি দেখো, একক প্রতি মজুরি সূচক বলতে আমরা বুঝি যে একক প্রতি উৎপাদনের জন্য গড় মজুরিকে আমরা মজুরি সূচক বলে থাকি। তো এটা গেল সংজ্ঞা। এখন আমরা যদি একটা উদাহরণের সাহায্যে আসি, যে ধরি যে এ স্থানে একটি ধান কল আছে বা রাইস মিল আছে, সেটি 100 কেজি চাল তৈরি করতে আমরা আবার বলছি যে ধরি এই স্থানে 100 কেজি আমরা দেখতে পাচ্ছি চাল তৈরি করতে যদি শ্রমিকের মজুরি দিতে হয় 50 টাকা, তাহলে আবার বলছি 100 কেজি চাল তৈরি করতে শ্রমিকের মজুরি দিতে হচ্ছে 50 টাকা। তাহলে মজুরি সূচক হলো সমান সমান, দেখো আমি লিখেছি 100 কেজি বাই 50 টাকা, 100 কেজি বাই 50 টাকা, তাহলে সমান সমান 2 টাকা পার কেজি। তাহলে এই যে একক প্রতি উৎপাদনের জন্য যে এই যে গড় মজুরি আমি দিলাম, গড় মজুরি কত, 2 টাকা করে পড়লো, একে আমরা বলছি মজুরি সূচক। আমরা আরও যদি আসি, ধরি বি স্থানে আমরা যদি দেখি এইরকমভাবে একই রকমভাবে 100 কেজি চাল তৈরি করতে শ্রমিককে মজুরি দিতে যে 25 টাকা, তাহলে সেক্ষেত্রে তার বি স্থানের মজুরি সূচক হবে কিন্তু 100 কেজি বাই 25, অর্থাৎ সমান সমান 4 টাকা পার কেজি। একই রকমভাবে যদি সি স্থান ধরি, একই রকমভাবে 100 কেজি যদি চাল তৈরি করতে আমাদের 10 টাকা দিতে হয়, তাহলে সেক্ষেত্রে সি স্থানে মজুরি সূচক হবে 100/10 অর্থাৎ 10 টাকা। তাহলে শিল্পের এবার যদি আমরা এই যে আসছি আবার প্রথম থেকে আসি যে 2 টাকা, দেখো সেক্ষেত্রে আমাদের শ্রমিকের মজুরি তোমার 50 টাকা দিতে হচ্ছিল, এবং যত দেখো আমরা পরপর নিচের দিকে নামছি যে যত তোমার শ্রমিকের মজুরি কমছে, দেখো তত তোমার কিন্তু মজুরি সূচক কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তাহলে আমরা যদি এই সিদ্ধান্তে আসি যে শ্রমিকের মজুরি সূচক যত বাড়বে তত কিন্তু শ্রমিকের আমরা যদি দেখব যে এরপরে যে বিষয়টা আলোচনা করছি, দেখো এখানে আমি উদাহরণ দিয়ে দেখিয়েছি যে 100 কেজি ভাগ 50 টাকা 2 টাকা, 100 কেজি ভাগ 25 টাকা। দেখো যত মজুরি কমছে 50 থেকে 25, 25 থেকে 10, যত মজুরি কমছে দেখো মজুরি সূচক কিন্তু ধীরে ধীরে বাড়ছে। 50 টাকায় দেখো 2 টাকা, 25 টাকা 4 টাকা, 10 টাকা যখন তার সময় করি তখন কিন্তু 10 টাকা। তোমরা দেখতে পাচ্ছ উদাহরণটার মধ্যে আমি তোমাদের দেখাচ্ছি, ভিডিওর মধ্যে আছে, তোমরা সেটা যে 50 টাকা যখন 2 টাকা, 25 টাকা যখন 4 টাকা, এবং যখন 10 টাকা মজুরি তখন কিন্তু তোমার মজুরি সূচক 10 টাকা। তাহলে এইখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসলাম, শিল্পের মজুরি সূচক যত বাড়বে শিল্পের শ্রমিকের কেন্দ্রিক অবস্থানের ঝোঁক বা প্রবণতা তত বাড়বে। অর্থাৎ যত মজুরি সূচক বাড়বে শিল্পটা সেই দিকে গড়ে তোলার আমরা চেষ্টা করব। এবার আসবো শ্রম গুণক বা লেবার কোএফিসিয়েন্ট। আমরা এবারের যে বিষয়টা আলোচনা করব এটিও ভীষণভাবে ইম্পর্টেন্ট ওইবারে শিল্প শ্রেণিকতা তত্ত্বের মধ্যে, যে শ্রম গুণাঙ্ক বা লেবার কোএফিসিয়েন্ট কাকে বলে আগে একটু বুঝে নিই। উৎপাদিত শিল্প পণ্যের একক ওজন পিছু গড় মজুরি, শ্রমিকের গড় মজুরি, এবং উৎপাদিত শিল্প পণ্যের কাঁচামালের যে মিলিত ওজন তাদের যে অনুপাত তাকে আমরা বলছি শ্রম গুণাঙ্ক। তো আরেকটু ভালো করে বলি, আবার বলছি, উৎপাদিত শিল্প পণ্যের একক ওজন পিছু শ্রমিকের গড় মজুরি, অর্থাৎ অ্যাকচুয়ালি এটা কিন্তু মজুরি সূচক আমরা এর আগের আলোচনা করলাম। এবং ওই শিল্পটা ওই যে পণ্যটা আমরা তৈরি করছি তার যে কাঁচামাল এবং তার যে উৎপন্ন দ্রব্য যেটা হলো তাদের দুজনের যে ওজনের ওজন তাদের যোগফলের অনুপাতকে আমরা বলছি। তো একটা উদাহরণ দিয়ে দেখি, যে এ স্থান আমরা দেখতে পাচ্ছি কাঁচামাল 150 কেজি এবং বি স্থানে কারখানা, এখানে তোমার উৎপন্ন দ্রব্য চাল তৈরি হয়েছে 100 কেজি,
এবং এই 100 কেজি চাল থেকে যদি মজুরি হিসাবে 50 টাকা দিয়ে থাকি, তাহলে আমাদের পার কেজিতে 2 টাকা করে আমাদের গড় মজুরি দিতে হয়েছে। তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু মজুরি সূচক, 2 টাকা। তাহলে আমরা এবার যদি দেখি এই 2 টাকা, এবার আসি আমরা এখানে, তাহলে সমগুণাঙ্কের যদি বিষয়টাতে আমরা যাই 2 টাকাতে, তাহলে সমগুণাঙ্ক আমরা দেখতে পাচ্ছি যে মজুরি সূচক ডিভাইডেড বাই উৎপন্ন বা উৎপাদিত শিল্প পণ্যের ওজন প্লাস কাঁচামালের ওজন। তাহলে এবার মজুরি সূচক আমরা আগেই বার করেছি 2 টাকা, আমরা লিখলাম 2 টাকা উপরে, আর নিচে কাঁচামালের যে শিল্প উৎপাদিত পণ্যের ওজন হচ্ছে 150 কেজি এবং কাঁচামালের ওজন হচ্ছে, যদি আমরা দেখি 150 কেজি হচ্ছে কাঁচামাল এবং 100 কেজি হচ্ছে তোমার উৎপন্ন দ্রব্য। তাহলে মোট হচ্ছে আমরা দেখলাম 2 টাকা বাই 250 কেজি, তাহলে 0.008। তাহলে এইটা হলো আমাদের সমগুণাঙ্ক বা লিভার কোফিসিয়েন্ট। এখন যদি আমরা এইভাবে যদি পরেরটায় যাই, তাহলে 2 টাকাকে আমরা 250 দিয়ে ভাগ করেছিলাম, তাহলে এটা বেরোলো। এবার 4 টাকাকে যদি আমরা 250 দিয়ে ভাগ করি, তাহলে বেরোচ্ছে দেখো 0.016। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমগুণাঙ্ক যেই বেড়ে গেল, সেই কিন্তু দেখো কোএফিসিয়েন্স বা আমরা যে সমগুণাঙ্ক যেটা বলছি সেটার মানও কিন্তু বাড়ছে। এরপরে যদি আমরা 10 টাকা ধরি এবং 250 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আরও বাড়ছে। তাহলে আমরা এখানে একটা যদি আসি, একটা সিদ্ধান্তে যদি আমরা আসতে চাই, তাহলে দেখব যে মজুরি সূচক এবং সমগুণাঙ্কের বিষয়ের ক্ষেত্রে যে যত সমগুণাঙ্ক দেখো বাড়ছে, মানে তত কিন্তু তোমার আমরা দেখতে পাচ্ছি যে মজুরি সূচক যত বাড়ছে তত সমগুণাঙ্ক বাড়ছে। তাহলে এক্ষেত্রে প্রমাণিত হয় যে সমগুণাঙ্ক যত বাড়বে শিল্প স্থাপন কিন্তু আমরা যদি দেখি যে তার দিকে কিন্তু আস্তে আস্তে সরে যাবে। অর্থাৎ যদি আমরা এখানে দেখো একটা আমি উদাহরণ দিয়েছি যে 2 টাকা যখন আমার মজুরি সূচক ছিল, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে যত বাড়ছে দেখো সমগুণাঙ্ক 2 থেকে 4, 4 থেকে 10, আর এদিকে দেখো 250 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে মানটা কমছে। তাহলে এইটাই হচ্ছে সিদ্ধান্ত। এরপরে যদি আমরা আসি ক্রিটিক্যাল আইসোটোপেন, অর্থাৎ এই ক্রিটিক্যাল আইসোটোপেনের আমরা সম্বন্ধে এবার আমরা জানবো বা আসবো। আমরা এর আগে দেখিয়েছি, আলোচনা করেছি তোমাদের, যে এই যে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো এক একটা যদি আমরা ধরি, এক একটা যদি আইসোটোপেন ধরি, অর্থাৎ মোট পরিবহন ব্যয়রেখা, এবং দেখো আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 600 টাকার আইসোটোপেন। তাহলে এই 600 টাকার আইসোটোপেন যেটা, এটা একটা 600 টাকার, 700, এটা 800, এগুলো সব এক একটা আইসোটোপেন বা মোট পরিবহন ব্যয়রেখা। আর এখানেও দেখো আছে একটা 500 টাকার আইসোটোপেন, মানে মোট পরিবহন ব্যয়রেখা। তো এই 500, 600, 700, 800 এর মধ্যে আমি বলেছি আগেই যে 600 টাকার আইসোটোপেনটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে 600 টাকার আইসোটোপেনে কাঁচামালের পরিবহন ব্যয় এবং উৎপন্ন দ্রব্যের পরিবহন ব্যয় কিন্তু সমান, অর্থাৎ এদিক দিয়েও 300 টাকা, ওদিক দিয়েও 300 টাকা। তো এখন আমরা যদি ওই ক্রিটিক্যাল আইসোটোপেন আমরা যদি দেখি যে এই যে মাঝখানে দেখো আমি দেখাচ্ছি যে 600 টাকা, 600 টাকার যে দাগটা 600 যে ছেদ করছে যে বিষয়গুলোতে, তাহলে এই 600 টাকার আইসোটোপেনটাকে কিন্তু আমরা এর আগেও বলেছি যে আমরা এই অঞ্চলটাকে নাম দিচ্ছি ক্রিটিক্যাল আইসোটোপেন। এখন এই ক্রিটিক্যাল আইসোটোপেনের মধ্যে আমরা এবার আসবো যেটা, যে শিল্প কোথায় গড়ে তুলবো সেটার ক্ষেত্রে আমরা যদি দেখি, এই যে ছবিটা আমি তোমাদের দেখাচ্ছি, যে এখানে তাহলে আমি এইটা ধরছি 500 টাকার আইসোটোপেন, এটা 600 টাকা, এটা 700, এটা 800 টাকা। এখন এই যে যদি এরা প্রত্যেকে একটা একটা আইসোটোপেন আমি এখানে লিখে দেখিয়েছি, দেখো যে তোমাদের এগুলো প্রত্যেকেই একটা করে আইসোটোপেন, আমরা আগের ছবির থেকে এখানে ওটাকে বার করে নিয়ে আসলাম। তো এখন যদি আমরা শিল্পটা কোথায় গড়ে তুলবো, তাহলে শিল্প গড়ে তোলার জন্য আমরা যদি দেখি যে এই স্থানটা, অর্থাৎ এখানে দেখো সব থেকে পরিবহন ব্যয় কম, কারণ এখানে হচ্ছে 500 টাকার আইসোটোপেন এবং মজুরি হচ্ছে 400, তারপরে হচ্ছে আমরা যদি দেখি 250, তারপর 200, তারপরে লাস্টে গিয়ে 100। তাহলে এখন আমরা শিল্পটা কোথায় গড়ে তুলবো, নিঃসন্দেহে আমরা বলবো যে আমরা যে শিল্প 1 যেটা লেখা আছে, অর্থাৎ L1 যেখানে আছে, এখানে শিল্পটা গড়ে তুলবো, কারণ পরিবহন ব্যয় সব থেকে কম। তাহলে L1 এর পরিবহন ব্যয় হচ্ছে যদি দেখি যে 500, আর এখানে তোমার হচ্ছে শ্রমিকের মজুরি কত, 400। তাহলে মোট হচ্ছে L1 এ আমরা যদি দেখি তাহলে মোট কিন্তু 900 টাকা তোমার উৎপন্ন দ্রব্যের তোমার প্রোডাকশন খরচ পড়ছে, যদি এই অঞ্চলের মধ্যে তুমি দেখাও। তাহলে এবার আসছি আমরা, যদি আমরা খবর পেলাম যে এর পরে যে পরের স্তরটা আছে, অর্থাৎ L2-তে যখন আমি যাচ্ছি, L2-তে আমি দেখলাম শ্রমিকের মজুরি হচ্ছে 250 টাকা, আর পরিবহন ব্যয় কত ছিল, 500 টাকা। তাহলে 500 প্লাস 250, এবং এই যে দেখো পরিবহন ব্যয় একটা থেকে আরেকটা যেই বাড়ছে, যেই 100 টাকা বেড়ে যাচ্ছে, অর্থাৎ 500 থেকে 600 যাওয়া মানে 100 টাকা বাড়লো। তাহলে মোট হলো, তাহলে এখানে যদি আমি যোগ করি 500 যোগ 100 যোগ 250 সমান সমান 850 টাকা। তাহলে এই অঞ্চলের মধ্যে যদি আমি দেখি যে শিল্প গড়ে তুললে আমার 850 টাকা, তার আগেরটা ছিল 900 টাকা। এবার আসি পরেরটায়,
এখানে শ্রমিকের মজুরি হচ্ছে 200 টাকা, আর পরিবহন ব্যয় কি 500 টাকা, আর বাড়ছে কত 1 2, এই দুটোর জন্যে আমরা দেখতে পাচ্ছি 200 টাকা 100 টাকা করে বাড়ছে, তাহলে এখানে আমরা এখানে দিলাম 200 টাকা, তাহলে মোট হচ্ছে 500 যোগ 200 যোগ 200 সমান সমান 900 টাকা। তাহলে এই অঞ্চলের মধ্যে যদি আমি কারখানা করি তাহলে হবে 900 টাকা তার পরিবহন ব্যয় পড়বে, মোট মানে মোট উৎপাদন ব্যয়। তাহলে নিঃসন্দেহে আমরা কোন অঞ্চলটাকে বেছে নেবো সবথেকে কম? তাহলে আমাদের দেখতে পেলাম যে L2 এই স্থানটাতে যদি আমি শিল্প করি তাহলে পরিবহন ব্যয় বাড়লেও শ্রমিকের মজুরি কম থাকার জন্য এখানে কিন্তু উৎপন্ন ব্যয় কম হচ্ছে। আবার যদি পরের স্তরে অর্থাৎ L3-তে যাই, আমি L3-তে তাহলে আমরা এই যে L2 যে আমি দেখাচ্ছি এটা, এই অঞ্চলটাই কিন্তু তাহলে আদর্শ জায়গা, কারণ এই আইসোটাপেনের মধ্যে কাঁচামালের সমপরিবহন ব্যয় 300 টাকা এবং উৎপন্ন দ্রব্যেরও সমপরিমাণ ব্যয় 300 টাকা। সেই জন্য এই অঞ্চলটার মধ্যে অর্থাৎ এইটা আমরা তখন ক্রিটিক্যাল আইসোটোপেন বলছি এটা। তাহলে ক্রিটিক্যাল আইসোটোপেন আরেকবার বলি, ক্রিটিক্যাল আইসোটোপেনটা কি না, ক্রিটিক্যাল আইসোটোপেন হলো এমন একটি আইসোটোপেন যে আইসোটোপেনের মধ্যে তোমার শ্রমিকের মজুরি সব থেকে কম হবে এবং পরিবহন ব্যয় এবং শ্রমিকের মজুরি মিলিত যে ব্যয়, যে টোটাল যে কস্ট হবে সেটা সব থেকে কম হবে। তাহলে সেই ধরনের আইসোটোপেনটাকে আমরা বলছি ক্রিটিক্যাল আইসোটোপেন। এখন এখানে যদি আমি শিল্পটা গড়ে তুলি তাহলে আমার সুবিধা হচ্ছে, যদি আমি L2 এর মধ্যে যদি শিল্প গড়ে তুলি তাহলে R1 R2 এবং R3 থেকেও কিন্তু আমি কাঁচামাল পাওয়ার আমার সুবিধা থাকবে। তাহলে আমরা এই সিদ্ধান্তে আসলাম যে ক্রিটিক্যাল আইসোটোপেন হলো এমন একটি আইসোটোপেন যে আইসোটোপেনের মধ্যে শ্রমিকের মজুরি এবং মোট পরিবহন ব্যয় যেটা সেটা যোগ করলে যেটা দাঁড়াবে সেটা বাকি যে আইসোটোপেনগুলো আছে তাদের থেকে কম হবে। আমি বলেছিলাম তোমাদের প্রথমেই যে এই আইসোটোপেন। এরপরে আসছে আমরা লাস্ট যেটা উনি দেখিয়েছেন সেটি হচ্ছে শিল্প সমাবেশ, বা আমরা যদি দেখি তাহলে হবে অ্যাগ্লোমারেশন, মানে এরিয়া অফ অ্যাগ্লোমারেশন অর্থাৎ শিল্প। অর্থাৎ কি হচ্ছে যে আমি এখানে দেখো তিনটে ছবি আমি তোমাদের দেখিয়েছি, তিনটে ছবির মধ্যে একটা আমি এখানে দেখাচ্ছি যেটা যে শিল্প জন্যে দুর্গাপুর, একটা বোকারো এবং একটা রৌরকেল্লা ভারতের ম্যাপের মধ্যে। আমি দেখো এই তিনটে জায়গা আমি দেখেছি যে এই তিনটে শিল্পের জন্যে যদি আমরা দেখতে পাই তাহলে দেখতে পাবো যে এই যে তিনটে যে আমি গোল গোল যে অঞ্চল আমি আঁকিয়েছি এগুলো হচ্ছে এক একটা ক্রিটিক্যাল আইসোটোপেন। অর্থাৎ দুর্গাপুরের ক্রিটিক্যাল আইসোটোপেন আছে এখানে একটা, বোকারোর একটা ক্রিটিক্যাল আইসোটোপেন আছে, এবং আমরা যদি দেখি রৌরকেল্লা এটারও একটা কিন্তু আইসোটোপেন আছে। তোমরা দেখতে পাচ্ছ শিল্প সমাবেশের প্রভাব আমরা হেডিং করছি এটাকে। এইটা কিন্তু ওইবার কিন্তু একটা ভীষণভাবে বলেছে, এই যে তিনটে দেখো ক্রিটিক্যাল আইসোটোপেন দেখো ছেদ করেছে। আমরা যদি এভাবে গোল গোল করে দেখাচ্ছি এই যে আইসোটোপেনগুলো ছেদ এদের যে মিলিত অংশ সেটা কিন্তু এই যে দেখো লাল রঙের যে শেডযুক্ত যে অঞ্চল, এই যে অঞ্চলটা সেই অঞ্চলটাকে আমরা এই অঞ্চলটাকে আমরা বলছি শিল্প সমাবেশের প্রভাব। অর্থাৎ এই অঞ্চলে কিন্তু যদি আমি কোনো শিল্প গড়ে তুলি তাহলে সেক্ষেত্রে আমি এই যে তিনটে যে শিল্প, আগের যে তিনটে শিল্প, এই তিনটে শিল্পর যে থেকে যে সুবিধা সব কিন্তু আমি এই অঞ্চলে পাবো। কারণ এই আমরা জানি ক্রিটিক্যাল আইসোটোপেন মানে যেখানে পরিবহন ব্যয় কম, যেখানে শ্রমিকের মজুরি কম, এবং যেখানে শিল্প গড়ে উঠেছে নিশ্চয়ই তার বিদ্যুতের প্রাপ্তির সুবিধা বা অন্যান্য যে সুবিধা সেগুলো সব আছে এখানে। তাহলে এই যে সুযোগ সুবিধাগুলো, রাস্তাঘাট, জল, বিদ্যুতের সুবিধা, মূলধনের প্রাপ্তি, এই সমস্ত সব বিষয় কিন্তু এই অঞ্চলে পাওয়া যায়। তাই এই অঞ্চলে শিল্প গড়ে তোলা সব থেকে লাভ হবে, সেটা হচ্ছে শিল্প। তাহলে আশা করি তোমাদেরকে শিল্প সমাবেশ সম্বন্ধে আমি বোঝাতে পেরেছি। তাহলে ওয়েবার তার যে শিল্প গড়ে তোলার জন্যে যে তিনটি বিষয় তিনি যে বেছে নিয়েছিলেন, অর্থাৎ পরিবহন ব্যয়ের ভূমিকা, অর্থাৎ তারপরে এছাড়া আমরা দেখতে পেয়েছিলাম যে শ্রমিকের মজুরি যে গুরুত্ব, অর্থাৎ যেখানে কম মজুরি সেখানে, এবং শিল্প সমাবেশের যে গুরুত্ব। তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আশা করি তোমাদেরকে আমি বিস্তারিতভাবে আমি চেষ্টা করেছি উদাহরণসহ আলোচনা করার, এবং যাতে তোমরা ওয়েবারের শিল্পশ্রেণিকতার যে তত্ত্ব, যে ন্যূনতম ব্যয় তত্ত্ব, লিস্ট কস্ট থিওরি, এটা তোমরা বুঝতে পারো। তো সেই বিষয়ে আমি আলোকপাত করার চেষ্টা করেছি। আর যদি তোমাদের কোনো বিষয় যদি ডাউট থাকে তোমরা আমাকে আমার যে চ্যানেলে তোমরা আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে সেগুলো আরও ভালোভাবে আরও বুঝিয়ে দেবো বা জানিয়ে দেবো। সকলকে ধন্যবাদ আমার এই চ্যানেল দেখার জন্যে। সবাই ভালো থেকো।